This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুরুতেই যে খবর 2014 পানিহাটিতে পিটিএ খুনের মামলায় তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, তৃণমূল কাউন্সিলর তারক গুহ সহ 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের। 2014 সালে মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীকে পিটিএ খুন এবং সেই ঘটনায় তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন। এই মুহূর্তে খবর, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, তৃণমূল কাউন্সিলর তারক গুহ সহ 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের। ঘটনা 2014 সালে, সেই 2014 সালে মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীকে পিটিয়ে খুন এবং তারপর আজকের এই মুহূর্তের আপডেট, পানিহাটিতে সেই পিটিয়ে খুনের মামলায় তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন। শুধুমাত্র তৃণমূল কাউন্সিলরই নয়, তৃণমূল কাউন্সিলর তারক গুহ সহ 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, যে খবরে আমরা নজর রেখেছি 2014 পানিহাটিতে পিটিএ খুনের মামলায় তৃণমূল কাউন্সিলরের যাবজ্জীবন। 2014 সালে মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীকে পিটিয়ে খুন 11 বছর পর গত সপ্তাহে তৃণমূল কাউন্সিলর তারক গুহকে গ্রেপ্তার করে পুলিশ এবং আজ সেই মামলায় পানিহাটির তৃণমূল কাউন্সিলর তারক গুহ সহ 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ ব্যারাকপুর আদালতের। এদিকে সুতন্দ্রার মৃত্যুর 36 ঘন্টার পার, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, কিন্তু এখনো গ্রেপ্তারি শূন্য। সাদা এসইউভি চালাচ্ছিলেন বাবলু যাদবী, এই খবর আসছে সূত্র মারফত। অভিযুক্ত বাবলুর বাড়িতে পুলিশ, এই খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। 36 ঘন্টা পার, অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু। এখন অব্দি তথ্য কি সামনে আসছে? জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জয়ন্তের সঙ্গে কথা বলি। জয়ন্ত, দেখো যে বাড়িটা তোমাকে দেখাবো, এটা হচ্ছে যাদব ট্রেডার্স। যাদব ট্রেডার্স হচ্ছে এই বাড়ি। এই বাড়িতেই বাবলু যাদবের ব্যবসা এবং তার বাড়ি। এখানে দেখো এই রাস্তা দিয়ে তোমাকে নিয়ে আসবো ভেতরে। এখানেই পুলিশ, এই রাস্তা দিয়ে পুলিশ খানিকক্ষণ আগে ঢুকেছিল, কাকসা থানার এসিপি ঢুকে। দেখো এখানে হচ্ছে তোমাকে দেখাবো, এই যে জিনিসগুলো পড়ে আছে, এগুলো হচ্ছে গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ। এরই ব্যবসা করে হচ্ছে বাবলু। পুলিশ যেটা জানাচ্ছে আমাদেরকে, যে পুলিশ তাদের কাছে যে সূত্র এসছে, যে তথ্য এসছে, তাতে জানা যাচ্ছে যে ক্রেটা গাড়িটা বাবলুরই এবং বাবলু সেই গাড়ি নিজেই চালাচ্ছিল। এবং পুলিশ তদন্তে যেটা উঠে আসছে, বাড়ির লোকের সঙ্গে কথা বলে অন্য যে সূত্র ধরে যে তথ্য পেয়েছে, তাতে হচ্ছে বাবলু নিজেই এই গাড়িটা চালাচ্ছিল এবং বাবলুকে পেলেই এই গাড়িতে বাবলুর সঙ্গে যে বাকি 4 জন ছিল তাদেরও হদিশ মিলবে বলে পুলিশ জানিয়েছে। এবং বাবলুকে খুব তাড়াতাড়ি তারা গ্রেপ্তার করতে পারবে বলে এটাও জানিয়েছে। যদিও এখনও পর্যন্ত 36 ঘন্টা অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে, 36 ঘন্টা পরেও কিন্তু গ্রেপ্তারি শূন্য। অর্থাৎ এখনো পর্যন্ত পুলিশের হাতে মানে কোনো তথ্য ছাড়া কিছু লাগেনি। তার কেন ট্রেস পাওয়া যাচ্ছে না এখনো অবধি? দেখো পুলিশ আমাদেরকে জাস্ট এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় এসিপির সঙ্গে আমরা কথা বললাম, এসিপি সুমন জয়সওয়াল। উনি যেটা জানালেন যে বাবলুকে আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করবো। তার মানে পুলিশ কি জানে বাবলু কোথায় আছে যে এত তাড়াতাড়ি গ্রেপ্তার করতে পারবে? বাবলুর পরিবারের সঙ্গে কথা বলে, যেখানে এই বাড়িতে যারা আছে তাদের সঙ্গে কথা বলে পুলিশ অনেকটাই নিশ্চিত যে কোথায় আছে যেন পুলিশ জানে, এরকমটাই পুলিশের বডি ল্যাঙ্গুয়েজে পাওয়া গেছে। যদি নাও জানে, পরিবার হয়তো জানিয়েছে যে বাবলুকে খুব তাড়াতাড়ি বাবলু হয়তো সারেন্ডার করবে। বাবলু সারেন্ডার করলে বা বাবলুকে গ্রেপ্তার করতে পারলে বাবলুর সঙ্গে যে বাকি 4 জন ছিল তাদেরও হদিশ মিলবে বলে পুলিশ জানিয়েছে। যদিও এখনো পর্যন্ত খুলতে পারে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায়। এদিকে পানাগড় কাণ্ডে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের, বেপরোয়া গাড়ি চালানো থেকে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা দায়ের। সুতন্দ্রার সঙ্গে মিন্টু মণ্ডলের অভিযোগ ক্রমে এফআইআর দায়ের, অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ঘটনার পর একদিন কেটে গেলেও কোনো গ্রেপ্তারি নেই, আর প্রশ্ন উঠছে তাই পুলিশের বয়ান নিয়ে। পুলিশের দাবি কি সুতন্দ্রদের গাড়ি তারা করেছিল বাবলুর গাড়িকে, তাহলে বেপরোয়া গাড়ি চালানোর দায় হওয়া উচিত সুতন্দ্রার গাড়ির চালকের বিরুদ্ধে। কিন্তু পুলিশ সুতন্দ্রার চালক এবং সঙ্গীদের ছেড়ে দিয়েছে। অন্যদিকে এখনো বাবলুর খোঁজ পেল না পুলিশ। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, আমরা দু রকমের বয়ান সামনে পাচ্ছি, পুলিশ অন্য কথা বলছে, প্রথমে যে তথ্য সামনে আসছিল সেটা অন্য, তাহলে এখনো অবধি তথ্য কি সামনে আসছে?
কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, পানাগড় কাণ্ডে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের, বেপরোয়া গাড়ি চালানো থেকে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা দায়ের। এখনো অবধি কি তথ্য সামনে আসছে? দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জানবো। দীক্ষা, হ্যালো, যদি আরেকবার প্রশ্নটা করো। দীক্ষা শোনা যাচ্ছে? দীক্ষা, আপডেট দেব। আরেকবার যদি প্রশ্নটা করো, কারণ এখানে একটু টাওয়ারের প্রবলেম। দীক্ষা, এখন অবধি আপডেট কি ঘটনায়? দেখো, গতকালের যে ঘটনাটা বলছো সেই ঘটনা যদি বলে থাকো, তাহলে এখনো পর্যন্ত যে মামলা রুজু করা হয়েছে সেটা যে মারা গেছেন, অর্থাৎ যে দীক্ষা, আমি একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো। পুলিশের দাবি সুতন্দ্রদের গাড়ি তাড়া করেছিল বাবলুর গাড়িকে, তাহলে সুতন্দ্রার যে গাড়ি চালক তাকে কেন ছেড়ে দেওয়া হলো? আমার একদমই সেই প্রশ্নটাই গতকাল থেকে মাথায় ঘুরপাক খাচ্ছে। সুতন্দ্রার গাড়ি ধাওয়া করেছিল বাবলু যাদবের গাড়িকে। সেক্ষেত্রে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে বাবলু যাদবের গাড়িকে ধাওয়া করার জন্যই সুতন্দ্রার মৃত্যু হয়েছিল। সেক্ষেত্রে তার মানে অনিচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট হয়ে সুতন্দ্রার মৃত্যু হলে কিন্তু সেই দায় বর্তায় সুতন্দ্রার যে গাড়ির ড্রাইভার তার উপরে। অথচ সেখানে সুতন্দ্রার ড্রাইভার এবং আরেক সুতন্দ্রার যে পার্টনার ছিলেন তা মিন্টু মণ্ডল, দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরে মাঝরাতে ছেড়ে দেওয়া হয় তাদেরকে। কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ কিন্তু কোনো অভিযোগ দায়ের করেনি। মিন্টু মণ্ডল, যিনি সুতন্দ্রার যে পার্টনার ছিলেন, তিনি বরং যে অভিযোগ দায়ের করেছেন তার ভিত্তিতে পুলিশ একটা মামলা রুজু করেছে। কিন্তু এখনো পর্যন্ত বাবলু যাদব বা ওই গাড়িতে যে বাবলু যাদব ছিলেন সেটা একটা স্পষ্ট। কিন্তু বাবলু যাদবরা তাহলে যদি তাদের গাড়িকেই ফলো করে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, বাবলু যাদবরা গাড়ি ছেড়ে পালালেন কেন? কারণ বাবলু যাদবের বাড়ি যেখান থেকে তার অ্যাক্সিডেন্ট স্পট কিন্তু খুব বেশি দূরে নয়, অর্থাৎ বাবলু যাদবের বাড়ির কাছেই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। তাহলে তারা গাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে গেলেন কেন? কারণ বাবলু যাদবের অন্তত এটুকুনি, বাবলু যাদব ওখানে যে প্রভাবশালী এবং তার যে একাধিক বেআইনি ব্যবসা আছে সেটা সকলেই জানে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, সুতন্দ্রা সিটবেল্ট বাঁধেননি, হয়তো সেই কারণে সুতন্দ্রার মৃত্যু হয়েছে। কিন্তু বাকি যারা রয়েছে তাদের কিন্তু, তারা যদিও লিখেছেন তাদের চোট লেগেছে, কিন্তু গতকাল আমরা যখন দেখেছি তখন তাদের কিন্তু ব্যাগ বা লাগেজ যেগুলো সেগুলো ইনট্যাক্ট অবস্থায় ছিল। ফলে বেশ কিছু প্রশ্ন কিন্তু এখানে ধোঁয়াশা রয়েছে, বেশ কিছু প্রশ্ন। অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ দীক্ষা। সিসিটিভি ফুটেজগুলো আছে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি, যাদের বাড়ি এখানে পানাগড় রাইস মিল মোড়ে আছে, ওরা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং যে মির্তার গাড়ি সেটা ওনার পিছে পিছে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যে টেকনিক্যাল এভিডেন্স আছে, যেটা সিসিটিভি আছে, ওখানে আমরা দেখতে পাচ্ছি যে হুন্ডাই ক্রিটা গাড়ি আছে সেটা এগোচ্ছে, মানে এগিয়ে যাচ্ছে এবং তার পিছে পিছে মির্তার গাড়ি আছে। এবং পানাগড় রাইস মিল মোড়ে এসে ওই গাড়িটা যখন একটা গলির মধ্যে এন্টার করে যায় ক্রিটা গাড়ি, এবং মির্তার গাড়ি ওর পিছে পিছে এন্টার করতে পারেনি এবং ওখানে সামনে একটা পয়েন্টে গিয়ে পাল্টি খেয়ে যায়। এদিকে সুতন্দ্রার মৃত্যু তদন্তে পানাগড়ে গেল সিআইডি, ঘুরে দেখলো দুর্ঘটনাস্থল। ঘাতক গাড়ি ও সুতন্দ্রাদের গাড়িও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ছবি দেখছেন আপনারা। দুর্ঘটনাস্থল ঘুরে দেখলেন গোয়েন্দারা। সুতন্দ্রার মৃত্যু তদন্তে পানাগড়ে সিআইডি। কিন্তু পানাগড়ে কিভাবে সুতন্দ্রার মৃত্যু? ধোঁয়াশা জারি রয়েছে। ইভ টিজিং এর ঘটনায় ঘটেনি, রেশারেশি থেকে দুর্ঘটনা। তরুণীর সঙ্গীদের অভিযোগ উড়িয়ে দাবি পুলিশ কমিশনারের। যদিও পুলিশের দাবি মানতে নারাজ সুতন্দ্রার পরিবার। কেন অভিযুক্তরা গ্রেপ্তার নয়? জাতীয় সড়কের মেয়েদের নিরাপত্তাটা কোথায়? প্রশ্ন সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায়ের। জাতীয় সড়কে অবাধে মদ্যপান চলে, রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবি মৃত সুতন্দ্রার মায়ের। ওরা যা প্রথম দিকে বয়ান দিয়েছে তাতে ইপটিজিং বলা আছে, এবং আমাকে যখন বলেছে তখন ইপটিজিংই বলেছে। তাহলে ইপটিজিং যদি নাই হবে তাহলে ওই গাড়িটা কি করছিল? গাড়িটা কেন ড্যাশ করছিল? গাড়ির মতো চলে যেত, গাড়ির ড্যাশ করার কি কারণ ছিল? রাস্তা দিয়ে তো বহুত গাড়ি যাচ্ছে, একটা গাড়িকে কেন সে মার্ক করে ড্যাশ করছে বলুন তো? তখন আমার গাড়িটাকে কেউ আটকাতে চাইছে, আমি তো তখন দেখবো আমার গাড়ির যাত্রীর সুরক্ষাটা, আমি তো তাকে এগিয়ে যেতেই যাব। যখনই আমি এগিয়ে যেতে যাচ্ছি তখনই সে ধাক্কাধাক্কি মারছে। সুতন্দ্রার মৃত্যুর ৩৮ ঘন্টা পার, কিন্তু এখন অব্দি শূন্য গ্রেপ্তারি। প্রতিবাদী রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। ছবি দেখছেন এই মুহূর্তে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ, প্রতিবাদ
বিজেপি। সুতন্দ্রার মৃত্যুর 38 ঘন্টা পার, কিন্তু এখন অবধি কেন কোনো গ্রেপ্তারি নয়, কেন কোনো গ্রেপ্তারি নেই, সেই প্রশ্ন তুলে বিজেপির প্রতিবাদ। সুতন্দ্রার মর্মান্তিক মৃত্যু, তরুণীর চন্দননগরের বাড়িতে গেল মহিলা কমিশন। পরিবারের সঙ্গে কথা বললেন মহিলা কমিশনের সদস্যরা। সুতন্দ্রার বাড়িতে গিয়েছেন মেয়র রাম চক্রবর্তীও। সুতন্দ্রার মৃত্যুতে শোকাহত, পাশে থাকার আশ্বাস। পুলিশের যে তদন্ত, পুলিশ যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে মদ খেতে খেতে, গাড়ি নিয়ে রাস্তা দিয়ে মদ খেতে খেতে যাবে? এটা কি, এটা কি, এটা কি, মানে কোথায় বাস করছি? আমার মেয়ে তো ফিরে আসবে না, কিন্তু আরো তো মেয়েরা, তারাও তো রাস্তা দিয়ে যাচ্ছে, তাদেরও তো বাইরে কাজ করতে হচ্ছে, কেউ তো এখন ঘরে বসে থাকবে না। মেয়ে মানেই এখন হয়ে গেছে একটা ভোগ্য বস্তু। মেয়ে মানেই সে বুড়ো হোক, বুড়ি হোক, বাচ্চা 6 মাসের বাচ্চা হোক, তার উপর অত্যাচার চলছে। এটা কোথায় আছি আমরা? তার ব্যাকগ্রাউন্ড স্ট্রং বলে সেটা সাধারণ পাবলিক কিন্তু চট করে এই কাজটা করতে পারবে না। তার পিছনে নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড স্ট্রং আছে, তাই সে এই কাজটা করতে পেরেছে। এবং কোনো বে এলাকার লোক এসে কিন্তু এটা করবে না। আজকে চন্দননগরের লোক পাবলিক গিয়ে কিন্তু কলকাতায় এটা করবে না, লোকাল পাবলিকই করছে নির্ঘাত। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে বলবো যে একদম ট্রান্সপারেন্ট বিচার দিন, আর হচ্ছে মেয়েদের নিরাপত্তা দিন। আমরা কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, যুবশ্রী, হেনশ্রী, ঢেকশ্রী, আমাদের কিচ্ছু দরকার নেই। আমরা চাই মেয়েদের নিরাপত্তা। আর যাই ঘটনা ঘটুক না কেন, পুলিশের কাছে কমপ্লেন লজ হয়েছে, আমরাও চাই সঠিকভাবে এর সত্যাসত্য অনুসন্ধান হোক, ওটা তদন্ত করে বেরিয়ে আসুক যে কি অবস্থার পরিপ্রেক্ষিতে তার এই একটা প্রাণ তাকে বিসর্জন দিতে হবে। সাপ্রেস করার কোনো অর্থ আছে বলে আমরা মনে করতে পারছি না, বা আমার মনে হয় না। সঠিকভাবে তদন্ত হয়ে উঠে আসুক কাজের গাফিলতিতে বা কিসের গাফিলতিতে বা কিসের রচনায় আজকে এই ধরনের একটা ঘটনা ঘটলো। যে কোনো ভাবি হোক, তাদের পরিবারটার পাশে থাকার কথা যখন আমরা বলছি, এটা নিশ্চয়ই আমাদের মধ্যে একটা ভাবনা চিন্তা আগামী দিনে আমরা করব। গাড়ি ধাওয়া নয়, রেশারেশির কারণে দুর্ঘটনার কবলে পড়ে সুতন্দ্রদের গাড়ি, দাবি পুলিশের। কিন্তু প্রশ্ন কোথায় উঠছে জানেন? পুলিশের নজরদারি নিয়ে। আচ্ছা, আমি, আপনি, আমরা অনেকেই তো জাতীয় সড়কের উপর দিয়ে যাই, যাতায়াত করি, তাহলে জাতীয় সড়কের নিরাপত্তাটা কোথায়? ওয়াচ টাওয়ার আছে, নজরদারি সেটা কি রয়েছে? কারণ খুলে ফেলা হয়েছে সিসি ক্যামেরার কানেকশনও, কিন্তু এই বিষয়গুলো চোখে নজরে আসছে কবে? একটা মৃত্যু হওয়ার পর, একটা ঘটনা ঘটার পর। কেন তার আগে নয়? মনোতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মনোতোষ, তাহলে এই যে হাইওয়েতে, সেইখানে নজরদারিটা কোথায়? তাহলে কি আমরা কেউ নিরাপদ নই সেই হাইওয়েতে যাতায়াতের সময়? একদমই তাই। দেখো, এই প্রশ্নে কিন্তু বারবার উঠছে যে নজরদারি কোথায়, পুলিশের নজরদারি কোথায়। যারা স্থানীয় বাসিন্দা তারা যেটা জানাচ্ছেন যে ঠিক মতোভাবে পেট্রোলিং হয় না হাইওয়েতে। পাশাপাশি এই হাইওয়েতে বর্ধমান জেলায় প্রায় 10টির মতো ওয়াচ টাওয়ার করা হয়েছিল, যেখান থেকে দাঁড়িয়ে এই হাইওয়ে, যে হাইওয়ে রয়েছে 19 নম্বর জাতীয় সড়ক, এখানে নজরদারি চালানো যায়। কিন্তু সেই ওয়াচ টাওয়ারগুলি জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য এই ওয়াচ টাওয়ারগুলিতে যে ক্যামেরা লাগানো ছিল, সেই ক্যামেরার সিসি ক্যামেরার তার খোলা হয়েছে এবং সাউন্ড সিস্টেম খোলা হয়েছে, অর্থাৎ ওয়াচ টাওয়ারগুলি শুধুমাত্র নামেই রয়েছে। এবং এর পাশাপাশি তোমায় জানাই যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই যে এনএইচ রয়েছে বা জাতীয় সড়ক রয়েছে, জাতীয় সড়কে যে লাইট লাগিয়েছে, এই লাইট কিন্তু পর্যাপ্ত লাইট, মানে গোটা রাস্তা জুড়ে যে লাইট আছে এমনটা নয়। অর্থাৎ বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু এই লাইট নেই, এবং সেই লাইট আলোর অভাব, সেই আলোর অভাব, এই অন্ধকারের সুযোগ নিয়ে যারা দুষ্কৃতী রয়েছে তারা কিন্তু প্রায়শই ছিনতাইয়ের মতো ঘটনা ঘটাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে পুলিশ যে অভিযুক্ত তাদের ধরতে সক্ষম হচ্ছে, কিন্তু আবার অনেক ক্ষেত্রে ধরতে পারছেও না। অর্থাৎ যে আলোর যে সমস্যা সেটাকে কাজে লাগাচ্ছে দুষ্কৃতীরা, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং পাশাপাশি পুলিশের যে পেট্রোলিং, সেই পুলিশের পেট্রোলিং আরও বেশি বাড়াতে হবে, এমনটাই স্থানীয়রা দাবি করছেন। পাশাপাশি যে সমস্ত ওয়াচ টাওয়ারগুলি ছিল, সেই ওয়াচ টাওয়ারগুলি যেগুলো এখন অকেজ হয়ে রয়েছে, সেগুলোকে আবার কাজে লাগাতে হবে, সেগুলোকে আবার পুনরায় চালু করার দাবি হচ্ছে। নজর রাখো। আমি আর একটা ছবি আপনাদেরকে দেখাই। আসানসোলের একটা বড় অংশ দিয়ে জাতীয় সড়কে গেছে, সেখানে আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর রয়েছে। চন্দ্রশেখরের সঙ্গে কথা বলি। চন্দ্রশেখর, তুমিও তো সেই হাইওয়ে ব্যবহার করো, আমরা অনেকেই সেই হাইওয়ে ব্যবহার করি। সেখানে কি আমরা কেউ নিরাপদ নেই? সেখানে কি নজরদারি নেই? সিসিটিভি ক্যামেরা, সেগুলো কি নাম কেউ আসছে? দেখো, আমরা রানীগঞ্জ থেকে
ডুবুরি চেকপোস্ট পর্যন্ত 19 নম্বর জাতীয় সড়ক গুরুত্বপূর্ণ একটি রাস্তা, প্রায় 50 কিলোমিটার বা 40 কিলোমিটার এই যে লম্বা রাস্তা, সেই রাস্তা আমরা একটু আগে গিয়েছিলাম এবং প্রত্যেকটা জায়গা ধরে ধরে আমরা চেষ্টা করেছি যে পুলিশি ব্যবস্থা কী আছে তা দেখাবার জন্য। যা যা ব্যবস্থা আছে সেগুলো হচ্ছে সেখানে কিওস্ক আছে কিন্তু পুলিশ নেই, সিভিক পুলিশ আছে, কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে কোনো পুলিশ নেই, সিভিক পুলিশ আছে। ওয়াচ টাওয়ার আমরা দেখতে পেয়েছি আসানসোল উত্তর থানা এলাকা 19 নম্বর জাতীয় সড়কের উপরে। সেই ওয়াচ টাওয়ার দীর্ঘদিন ধরে ব্যবহার হয় না, একেবারে সিঁড়ি দিয়ে ওঠা যায় না, জঙ্গল হয়ে গেছে। অথচ সেখানে দাঁড়িয়ে থাকা সিভিক ভলেন্টিয়ার দাবি এই ওয়াচ টাওয়ার নাকি 3 বেলা ব্যবহার হয়, পুলিশটাকে সেখানে ওঠেন। আমরা সিসি ক্যামেরা এক জায়গায় দেখতে পেয়েছি, তার ক্যামেরা মুখ আকাশের দিকে মুখ করা, অর্থাৎ সব কিছু দেখতে পেয়েছি। এই লম্বা রাস্তায় আমরা আজকে অন্তত কোনো পুলিশি টহলদারি চোখে আমাদের পড়েনি, কোনো টহলদারি আমরা দেখতে পাইনি। এক জায়গায় সাইনবোর্ড আছে ওমেন্স মানে মহিলাদের সুরক্ষার জন্য কোথাও গাফিলতি রয়েছে, ফাঁক রয়েছে, সেটা বোঝা যাচ্ছে, সেইটা বারবার করে টিভি9 বাংলার ক্যামেরায় উঠে আসে। অবশ্যই আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে।